প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পাঠের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি কথা বলবো রেওয়ামিল নিয়ে। নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর জন্য রেওয়ামিলটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবাই রেওয়ামিলটা ভালো মতন দেখবে। রেওয়ামিল করার আগেই আমি তোমাদের কিছু ধারণা দিব রেওয়ামিল সম্পর্কে, যা কিনা তোমাদের পরবর্তীতে রেওয়ামিল করার জন্য সুবিধা হবে। চলো আমরা রেওয়ামিলকে জেনে নিই এবং রেওয়ামিলের কি কাজ রয়েছে বা কিভাবে তৈরি করতে হয় বা এর কিছু নিয়ম কানুন আমরা সুন্দরভাবে আজকে জানবো। রেওয়ামিল কি? সংজ্ঞাটি প্রথমেই আমরা জানবো। রেওয়ামিল হচ্ছে একটি তালিকা যেখানে আয়, ব্যয়, সম্পদ, দায় জাতীয় হিসাবগুলোকে সাজিয়ে হিসাবে শুদ্ধতা যাচাই করা হয়। রেওয়ামিল হলো সাধারণত একটি তালিকা যা কিনা খতিয়ান থেকে উদ্ধৃতগুলো নিয়ে আমরা রেওয়ামিল তৈরি করে থাকি। খতিয়ানে উদ্ধৃতগুলোর গাণিতিক শুদ্ধতা সঠিক রয়েছে কিনা তা যাচাই করার জন্য সাধারণত আমরা রেওয়ামিল করে থাকি। রেওয়ামিল সম্পর্কে আরো কিছু তথ্য দিচ্ছি। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে। হিসাবের গাণিতিক সূত্র যাচাই করতে এখানে বোঝায় যে খতিয়ানের যেগুলো রয়েছে সেই খতিয়ানের কতটা সত্য তা রেওয়ামিলের ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমরা রেওয়ামিল গাণিতিক সত্যতা নির্ণয় করে থাকি। পরের ধাপে রয়েছে এটি হিসাবের একটি ঐচ্ছিক ধাপ। রেওয়ামিল আসলে হিসাবের একটি ঐচ্ছিক ধাপ। কেউ যদি চায় যে রেওয়ামিল করবে না তাহলেও পারবে, এটা বাধ্যতামূলক কোনো হিসাব নয়। তাই কোনো প্রতিষ্ঠান চাইলে রেওয়ামিল প্রস্তুত করতে পারে, আবার রেওয়ামিল প্রস্তুত করতে নাও পারে। এইটি হিসাবের তালিকা মাত্র। রেওয়ামিল একটি হিসাবের তালিকা। এটাতে ডেবিট এবং ক্রেডিট দুই পাশে সমতালে দিয়ে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় কোন এন্ট্রিটি ডেবিট দিকে যাবে এবং কোন এন্ট্রিটি ক্রেডিট দিকে যাবে, সেটা আমরা রেওয়ামিলের মাধ্যমে বুঝতে পারি। রেওয়ামিল হিসাবের পঞ্চম ধাপ। আমাদের যে হিসাব চক্রটি রয়েছে যা আমাদের দিয়ে শুরু হয় এবং আর্থিক অবস্থা বিবরণী দিয়ে শেষ হয়, সেই সাইকেলটির পঞ্চম ধাপ হচ্ছে রেওয়ামিল। এবার আসি পক্ষতে। রেওয়ামিলে সাধারণত দুটি পক্ষ থাকে, একটি হচ্ছে ডেবিট পক্ষ এবং অপরটি হচ্ছে ক্রেডিট পক্ষ। ডেবিট পক্ষ সুবিধা নেবে এবং ক্রেডিট পক্ষ সুবিধা দেবে। ডেবিট ক্রেডিট পক্ষ আমরা এখানে সরকারের মাধ্যমে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ দেখিয়েছি। পক্ষ ডেবিট পক্ষ এবং হচ্ছে ক্রেডিট পক্ষ। ডেবিট পক্ষতে আসে সম্পদ এবং ব্যয়। সকল প্রকার সম্পদ আমাদের ডেবিট পক্ষতে যায়। সকল প্রকার সম্পদ আমাদের ডেবিট পক্ষতে যায়, যেমন আসবাবপত্র, দালান কোঠা, জমি, কোনো যন্ত্রপাতি, সবকিছু আমাদের সম্পদ হিসেবে হিসাবভুক্ত হয়। সকল প্রকার সম্পদ ডেবিট পেশে যাবে। এবং ব্যয় হিসেবে সকল প্রকার ব্যয় যেগুলো রয়েছে, যেমন সাপ্লাই খরচ, বেতন, মজুরি খরচ, ভাড়া খরচ, যত প্রকার খরচ রয়েছে, মজুত পণ্যের ব্যয়, যত প্রকার খরচ রয়েছে সব আমাদের ডেবিট দিকে যাবে। তাহলে তোমরা বন্ধুরা মনে রাখবে, ডেবিট দিকে যায় হচ্ছে দুটি বিষয়, সম্পদ এবং ব্যয়। সম্পদ এবং ব্যয়, সকল প্রকার সম্পদ ডেবিট দিকে যাবে, সকল প্রকার ব্যয়ও ডেবিট দিকে যাবে। ক্রেডিট দিকে কি কি যায়? ক্রেডিট দিকে যায় হচ্ছে মালিকানা সত্ত্ব, দায়, আয়। মালিকানা সত্ত্ব বলতে আমরা বুঝি কোনো একটি কোম্পানি বা কোনো একটি ব্যবসার উপরে মালিকের অধিকার। মালিক যদি কোনো কোম্পানি বা ব্যবসার উপরে তার কোনো বিনিয়োজিত মূলধন বিনিয়োজিত করে পরবর্তীতে সেখান থেকে দাবি করে, তাহলে সেখানে মালিকানার সত্ত্ব বোঝাবে। মানে সব ব্যবসা বা কোম্পানির উপরে মালিকের সম্পূর্ণ অধিকারকে আমরা মালিকানা সত্ত্ব বলবো। এই মালিকানা সত্ত্বটি ক্রেডিট দিকে যায়। ক্রেডিট দিকে যায় হচ্ছে দায়। সকল প্রকার দায়, একটি ব্যবসায় বা মালিকের যে পরিমাণ দায় থাকে তাকে বলা হয় হচ্ছে তা ক্রেডিট দিকে যায়। যেমন পাওনাদার একটি দায়, প্রদেয় হিসাব একটি দায়, ঋণপত্র একটি দায়, বন্ধকি ঋণ একটি দায়। এগুলি হচ্ছে সকল প্রকার দায়। এই সকল প্রকার দায় হচ্ছে আমাদের ক্রেডিট দিকে যাবে। এবার রইল আয়। সকল প্রকার আয় আমাদের ক্রেডিট দিকে যায়। আয় বলতে বোঝায় হচ্ছে শিক্ষানবিশ হতে আয়, অনুপার্জিত আয়, সকল প্রকার আয়, যত প্রকার আয় রয়েছে একটি কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান যে আয় করে থাকে সাধারণত, বা কোনো পণ্য বিক্রয় করার ফলে যে আয় হয়, সকল প্রকার আয় আমাদের ক্রেডিট দিকে যায়। তার মানে আমরা বুঝলাম ডেবিট দিকে যায় হচ্ছে সকল প্রকার সম্পদ এবং ব্যয়, এবং ক্রেডিট দিকে যায় হচ্ছে মালিকানা সত্ত্ব, দায় এবং আয়। এটা হচ্ছে আমাদের পক্ষতে কারোর কোনো ঝামেলা থাকলে এখান থেকে সরিয়ে নেবেন। কারণ যদি কোনো পক্ষ কোন এন্ট্রি দিকে যাবে এবং কোন অঙ্কটি কেটে দিকে যাবে, যদি এ নিয়ে আপনাদের
সদস্য থাকে, তাহলে র্যামের আপনার জন্য তিনটে বিষয়। আমাদের প্রথমেই যেটা কাউন্ট করতে হবে সেটা হচ্ছে ডেবিট পাশে যাবে সম্পদ এবং ব্যয়, সম্পদের ব্যয়গুলো চিহ্নিত করতে হবে, এবং ক্রেডিট দিকে যাবে মালিকানা সত্ত্ব, দায় এবং আয়, সেটিও আমাদের চিনতে হবে। পরের যে বিষয়টা, র্যামের অন্তর্ভুক্ত হয় না এমন সকল দফা। র্যামের অন্তর্ভুক্ত হয় না এমন সকল দফা। কিছু কিছু এন্ট্রি রয়েছে যা কিনা আমাদের র্যামের অন্তর্ভুক্ত হয় না, কিন্তু আমরা অঙ্ক করতে গেলে সেই দফাগুলোকে দেখতে পাই, আমরা ভুলবশত সেই দফাগুলোকে দিয়ে ফেলি, এবং সেই দফাগুলো দেওয়ার ফলে পরবর্তীতে আমাদের অঙ্কটা ঠিক মতো হয় না। তো আমরা আজকে দেখবো র্যামের অন্তর্ভুক্ত হয় না এমন সকল দফা। এই কয়টা দফায় যদি তোমরা শিখে নিতে পারো তাহলে এর বাইরে অন্য কোনো দফা আসে না। তাই প্রথম ধাপে যে দফাটি রয়েছে, প্রারম্ভিক হাতে নগদ অথবা প্রারম্ভিক নগদ তহবিল। প্রারম্ভিক হাতে নগদ অথবা প্রারম্ভিক নগদ তহবিল, এই দুইটি নামই থাকতে পারে। তো তোমাদের চিনে নিতে হবে প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক নগদ তহবিল, এই দুইটি মিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক হাতে নগদ বলতে আমরা কি বুঝি? প্রারম্ভিক হাতে নগদ বলতে আমরা বুঝি কোনো একটি ব্যবসার শুরুতে বা কোনো একটি কোম্পানির শুরুতে যেই পরিমাণ হাতে নগদ দিয়ে আমরা ব্যবসা পরিচালনা করি তাকে প্রারম্ভিক হাতে নগদ বলে। এখন ধরুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করে ব্যবসা, তাহলে তখন যে হাতে নগদ নিয়ে ব্যবসা আরম্ভ করবে সেটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ বা প্রারম্ভিক নগদ তহবিল। কিন্তু কেউ যদি ব্যবসা শুরু করে হচ্ছে 30শে জুন, তাহলে 30শে জুনে যে হাতে নগদটি থাকবে সেটাকে বলে প্রারম্ভিক হাতে নগদ বা প্রারম্ভিক নগদ তহবিল। অনেক সময় আমাদের প্রারম্ভিক হাতে নগদ বা প্রারম্ভিক নগদ তহবিল এই আগে প্রারম্ভিক কথাটি লেখা থাকে না, একটি ডেট দেওয়া থাকে, 01/01/2024 এরকম একটা ডেট দেওয়া থাকে। তখন আমাদের অঙ্কের দিকে খেয়াল রাখতে হবে যে অঙ্কটি সাধারণত কত সালে শুরু হয়েছে, যে সাল থেকে শুরু হয়েছে বা যে সালে শেষ হয়েছে, তার প্রথম যে মাসটি, সেই মাসটির সাথে যে যদি কোনো তারিখ, সেই মাসটি দিয়ে যদি কোনো তারিখ দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এখানে দিয়েছি 1/1/2024, তার মানে বুঝতে পারছি আমাদের এটি জানুয়ারি 1 তারিখে 2024 সালে অঙ্কটি শুরু হয়েছে। পরে যে ধাপটি প্রারম্ভিক ব্যাংক জমা। প্রারম্ভিক ব্যাংক জমা প্রারম্ভিক হাতে নগদের মতনই ব্যবসা শুরুর প্রথমে যে ব্যাংক জমাটি নিয়ে ব্যবসা শুরু করা হয় তাকে বলা হয় প্রারম্ভিক ব্যাংক জমা। এখানেও ডেট দিয়ে দিয়েছি 1/1/2024, মানে বছরের শুরুতে 2024 সালে জানুয়ারি 1 তারিখে শুরু করা হয়েছে। পরের ধাপটি হচ্ছে মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য বলতে বোঝায় একটি কারবারের ব্যবসা শেষ করার ফলে বা তার বছর হিসাব চক্রে যে বছরটি রয়েছে সেই বছরটি শেষ করার পরে আমাদের হাতে কিছু মজুদ থেকে যায়, সেই হাতের মজুদগুলো তো আমরা ফেলে দিই না, সেই মজুদগুলো আমাদের প্রতিষ্ঠানেই রয়ে যায় পরবর্তী ব্যবহার করার জন্য, কিন্তু বছর শেষে সেই মজুদগুলোকে আমাদের কাউন্ট করতে হয়। তাকে বলা হয় হচ্ছে সমাপনী মজুদ। সারা বছর কাজকর্ম করার ফলে যে অংশটুকু বা যে মজুদটুকু আমাদের কাছে রয়ে যায় তাকে বলে সমাপনী মজুদ বা অবিকৃত পণ্য বা সমাপনী মজুদ পণ্য। এই দেখুন এখানে একটা ডেট দেওয়া রয়েছে 31/12/2024, 31/12/2024, তাহলে বুঝতেই পারছি 12 মাসে 2024 সালে 31 তারিখে এই সমাপনী মজুদ রয়েছে। আমাদের এই সমাপনী মজুদ র্যামেলে অন্তর্ভুক্ত হবে না, অনেক সময় অবিকৃত পণ্য নামেও দেওয়া থাকে সমাপনী মজুদ। পরে যেটা রয়েছে সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পদ র্যামেলে আসবে না। সম্ভাব্য দায় বলতে বোঝায় যে দায় আমাদের হয়নি ভবিষ্যতে হতে পারে, বা যে সম্পদ আমাদের বর্তমানে হয়নি ভবিষ্যতে হতে পারে। উদাহরণস্বরূপ বলতে পারি করিম আমাদের কোম্পানিতে 50,000 টাকা বিনিয়োগ করবে বলেছে কিন্তু এখনো পর্যন্ত বিনিয়োগ করেনি, তাহলে এটা কি সম্ভাব্য? এই সম্ভাব্য সম্পদ আমাদের র্যামেলে অন্তর্ভুক্ত হবে না, এমন করে সম্ভাব্য দায়ও আমাদের র্যামেলে অন্তর্ভুক্ত হবে না। এই হলো আমাদের র্যামেলে অন্তর্ভুক্ত হয় না এমন সকল দফা। এখানে 4টি দফা রয়েছে, এই 4টি দফার বাইরে আসতে দেখা যায় না। ব্যতিক্রম রয়েছে একটু। ব্যতিক্রম বলতে আমরা সব অঙ্কেই দেখি কিছু নাছোড়বান্দা থাকে যেগুলো কিনা অঙ্কতে ঝামেলা করে। এরকম একটি দফা আমি এখন বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দফা। আমাদের বোর্ড কোশ্চেনগুলোতে এই টাইপের দফা দিয়ে ছাত্রছাত্রীদেরকে আটকানোর চেষ্টা করা হয়। সেই দফাটি হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম দফাটি হচ্ছে র্যামিলের সমন্বিত ক্রয় দেওয়া থাকলে, র্যামিলের যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে, শুধু ক্রয় নয় সমন্বিত ক্রয়, যদি ক্রয়ের আগে সমন্বিত কথাটি লেখা থাকে
তাহলে সমাপনী মজুদ পণ্য আসবে, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না। এখানে তোমাদের এখন একটুখানি যারা নতুন রয়েছে তাদের একটু সমস্যা হবে যে দেওয়া বিলে সমন্বিত ক্রয় থাকলে ক্রয়ের সাথে যদি সমন্বিত কথাটি লেখা থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য আসবে। একটু আগে আমি যেটা বললাম সমাপনী মজুদ পণ্য রেওয়া আসে না, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসে না। কিন্তু যদি ক্রয়ের সাথে সমন্বিত ক্রয় কথাটি লেখা থাকে তখন আমাদের সমাপনী মজুদ পণ্যটি ব্যবসায় আসবে, প্রারম্ভিক মজুদ পণ্য ব্যবসায় আসবে না বা রেওয়া মিলে আসবে না। আমি আবারও বলি, সমন্বিত ক্রয় যদি কোনো রেওয়া মিলে দেওয়া তাহলে সেখানে সমাপনী মজুদ পণ্য আসবে, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না। আর যদি শুধু ক্রয় দেওয়া থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য আসবে না, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে। অনিশ্চিত হিসাব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনিশ্চিত হিসাব। আমাদের রেওয়া মিলে অনেক সময় দুই পাশের যে মোট ব্যালেন্সটি দেখা দেয় সেখানে আমাদের গরমিল দেখা দেয়, হয়তোবা ক্রেডিট পাশের ব্যালেন্স এবং ডেবিট পাশের ব্যালেন্স যে কোনো একটি ব্যালেন্স কম বেশি হয়। যে পাশে কম হবে সে পাশে একটি অস্থায়ী হিসাব দিয়ে যতটুকু শর্ট রয়েছে সে অস্থায়ী হিসাব দিয়ে আমাদের হিসাবটি পূর্ণ করে দিতে হবে। একে বলে অনিশ্চিত হিসাব। অনেক সময় আমাদের ক্রেডিট পাশের ব্যালেন্স শর্ট হলে ডেবিট পাশে যে মোট ব্যালেন্সটি রয়েছে ক্রেডিট পাশে দিয়ে মিলিয়ে দিতে হবে। আর যদি ক্রেডিট পাশে কম ডেবিট পাশে কম হয় তাই ক্রেডিট পাশের মোট ব্যালেন্স দিয়ে কতটুকু কম সেটি দিয়ে মিলিয়ে দিতে হবে। এখানে আমি একটি ডেমো দেখিয়েছি রেওয়া মিলের একটা ছক নিয়েছি এবং আমাদের যেহেতু সৃজনশীল আকারে অঙ্কটি আসে আমি সৃজনশীল আকারে একটু দেখাবো। নমুনা রয়েছে ইমন ট্রেডার্স রেওয়া মিল 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত বছরের জন্য। আমাদের রেওয়া মিলের ঘরটা হচ্ছে ক্রমিক নাম্বার থাকবে, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। রেওয়া মিলের ঘরটা বেশি জটিল নয়, একদমই জাবেদার মতনই রেওয়া মিলের ঘরটা তৈরি করা হয়। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এখানে খতিয়ান পৃষ্ঠা আর জাবেদার ক্রমিক, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। প্রশ্নগুলো থাকবে এরকম আঙ্গিকে: ক চলতি সম্পদ দেখাও, খতে রেওয়া মিল তৈরি করো, গত থাকতে পারে মুনাফা বা মূলধন জাতীয় হিসাব দেখাও। চলতি সম্পদ যত প্রকার চলতি সম্পদ রয়েছে সেখানে এখানে যোগ করে দিতে হবে। রেওয়া মিল তৈরি করতে বলছে, রেওয়া মিল অনেক সময় খতে বা গতে তৈরি করতে বলে। রেওয়া মিল দেখাও, গতে মুনাফা জাতীয় বা মূলধন জাতীয় হিসাবগুলা আমাদের দেখাতে হবে। এই হচ্ছে রেওয়া মিলের যে ছকটা, পূর্ণাঙ্গ ছকে ডেমো। আমরা পরবর্তী ক্লাসে একটি রেওয়া মিলের অঙ্ক সহকারে প্রশ্ন সহ সমাধান করব। ধন্যবাদ সবাইকে।